নমস্কার। আজকে আমরা মেষ রাশির বিষয় নিয়ে কথা বলবো। মেষ রাশির জন্য আজকের অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আমি বলবো মেষ রাশির মানুষদেরকে আজকে অনুষ্ঠানের মধ্যে যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব সেগুলো কিন্তু অবশ্যই একটি ডায়েরির মধ্যে লিখে রাখুন। আজকে বিষয়টি কাজে না লাগলে কাল কিন্তু অবশ্যই কাজে লাগবে, এবং আজকে যে বিষয়গুলি বলবো সেই বিষয়গুলি যদি মেনে ঠিকঠাকভাবে চলতে পারেন, এতে আপনি অনেক সফল হতে পারবেন, অনেক সুস্থ এবং ভালো থাকতে পারবেন, এবং অনেক কিছু ঠিক সঠিকভাবে প্রয়োগ করার বিষয়টাকেও কিন্তু জানতে পারবেন। আজকে বলবো মেষ রাশির জন্য কি কি শুভ, এবং এগুলোকে যদি মেষ রাশি পালন করতে পারে, এগুলোকে মেনে যদি মেষ রাশির মানুষরা চলতে পারে, তাহলে পারে মেষ রাশির মানুষরা কিন্তু সামনের দিনে অবশ্যই হাসি মুখে এগোতে পারবে। তাহলে প্রথমেই বলবো মেষ রাশির জন্য, মেষ রাশির মানুষরা ব্যবসা যদি করতে পারে, মানে ব্যবসা যদি করতে পারে না, ব্যবসা যদি করতে চায়, তাহলে কোন রাশির মানুষের সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করতে পারে? তাহলে পারে এর উত্তর হচ্ছে তুলা, কুম্ভ, মীন। এই তিনটে রাশির মানুষের সঙ্গে যদি মেষ রাশির মানুষেরা ব্যবসা করে, তাহলে এদের ব্যবসার গ্রোথ খুব তাড়াতাড়ি হয়, এটা দেখতে পাওয়া গেছে। এরপরে বলবো মেষ রাশির মানুষেরা কোন রাশির মেয়ের বা ছেলের সাথে বিবাহ করলে বিবাহিত জীবনটা কিছুটা ভালো হবার সম্ভাবনা থাকে। দেখুন, বিবাহিত জীবনে আরো অনেকগুলো বিষয় দেখতে হয়, জটক বিচার রয়েছে, অষ্টকোট বিচার রয়েছে, ওভারল্যাপিং রয়েছে। তবে রাশিগতভাবে প্রথম যে ক্রাইটেরিয়া, তাহলে মেষ রাশির মানুষরা কোন রাশির ছেলে বা মেয়ের সাথে বিবাহ করলে বিবাহিত জীবনটা মোটের উপর কিছুটা ভালো হয়ে যায়, তো সেই বিষয়ে যদি আপনি জানতে চান, তাহলে পরে প্রথমেই বলবো মেষ রাশির মানুষরা যদি তুলা রাশির সঙ্গে বিবাহ করে, যদি সিংহ রাশির সঙ্গে বিবাহ করে, যদি ধনু রাশির সঙ্গে বিবাহ করে, যদি কুম্ভ রাশির সঙ্গে বিবাহ করে, যদি মিথুন রাশির সঙ্গে বিবাহ করে, বিবাহিত জীবনটা মোটের উপর খারাপ নয়, মোটামুটি ভালোই চলে। এরপরে বলবো ভালোই চলে মানে একটি কথা মাথায় রাখতে হবে, দেখুন আপনার পার্সোনাল জন্মছকের মধ্যে বিবাহের জায়গায় প্রবলেম থাকলে তো সেখানে কিছু বলার নেই, সেখানে প্রবলেম আসতে পারে। তবে এই রাশির সঙ্গে বিবাহ দিলে পারে বিবাহটা ম্যাচিং হয়, সাধারণভাবে দেখা গেছে। এবার বলবো দেখুন মেষ রাশির মানুষেরা কোন রাশির সঙ্গে বিবাহ করলে বিবাহিত জীবনে খুব তাড়াতাড়ি অমঙ্গল চলে আসে, বিবাহিত জীবনে খুব তাড়াতাড়ি ঝগড়া অশান্তি, দুর্ঘটনা, মৃত্যু, এমনকি লড়াই পর্যন্ত হতে দেখতে পাওয়া যায়। তাহলে এই রাশির সঙ্গে কখনোই বিবাহ করা উচিত না মেষ রাশির মানুষদেরকে। তাহলে সেই রাশিটা কোনটি? সেই রাশিটা হলো কি কন্যা, বৃশ্চিক আর মীন। কন্যা, বৃশ্চিক, মীন। দেখুন, আপনি বলতে পারেন যে বৃশ্চিক রাশি তো মেষ রাশির অধিপতি মঙ্গল, এবং বৃশ্চিক রাশির অধিপতিও মঙ্গল, তো এখানে তো কিছুটা ম্যাচিং হচ্ছে না। অবশ্যই মঙ্গলে মঙ্গলে কিছুটা ঠিক আছে, কিন্তু এটি অষ্টমতম রাশি, এটাকে মানতে হবে। আমরা যতটা পারবো ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ রাশিগুলোকে বাদ দিয়ে চলার চেষ্টা করুন বিবাহের ক্ষেত্রে। কারণ বিবাহ একটা ইমোশন, বিবাহ কিন্তু একটা একটা সুন্দর একটা ভালোবাসার সম্পর্ক, সুন্দর একটা 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 সুন্দরভাবে চলার একটা প্রতিশ্রুতি, দুজনের মধ্যে একটা প্রেম ভালোবাসার সম্পর্ক, দুজনের মধ্যে আরো বিভিন্ন দিকে পজিটিভ বিষয় থাকতে হবে। কিন্তু যদি ষষ্ঠক হয়ে যায়, যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ হয়ে যায় রাশিটা, মানে আপনি যাকে বিবাহ করছেন সেগুলো যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ হয়ে যায়, তাহলে আপনার মনের সঙ্গে তার মনের ম্যাচিং আসবে না। আর এই ম্যাচিংটা যদি না আসে, তাহলে পারে কিন্তু বিবাহ, আমি বলেছিলাম যে চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে। একটি হচ্ছে ফিনান্সিয়াল, মানে ফাইন্যান্সিয়াল একটা স্তম্ভ রয়েছে, একটা রয়েছে মেন্টাল বা মানসিক একটা দৃষ্টিভঙ্গি থেকে বিবাহকে দেখা হয়, একটা বিবাহের মধ্যে শারীরিক কতটা মিল রয়েছে এটাও দেখা হয়, এবং একটি বিবাহের মধ্যে সামাজিক কতটা মিল রয়েছে এটাও দেখা হয়। যখনই আপনি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ রাশিকে বিবাহ করবেন, তখন এই চারটেই কোনো না কোনোভাবে গ্যাপিং হয়ে যাবে। অর্থাৎ বিবাহিত জীবনে অর্থনৈতিক সমস্যা আসতে পারে, বিবাহিত জীবনে সামাজিক প্রবলেম, অর্থাৎ আপনাদের দুজনের মধ্যে এমন কিছু ঝগড়া শান্তি হলো আশেপাশের লোকরা জেনে গেল। আপনার বিবাহিত জীবনের মধ্যে স্বরাষ্ট্রক যদি হয়, মানে আপনি যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশকে বিবাহ করে নেন, আপনি দেখবেন পরবর্তী সময় যদি করে নেন বাই চান্স, এই দুটো স্বামী স্ত্রীর মধ্যে সেক্সুয়াল প্রবলেম আসবে, এবং এরা যদি বিবাহ করে নেয় তাহলে পারে এদের পারিবারিক সমস্যা তো আসবেই আসবে। তাই এই জন্য শাস্ত্রকারেরা বলেছে কখনো ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ রাশিকে বিবাহ করতে নেই। এবার আপনি বলবেন যে দেখুন
বৃশ্চিকের অধিপতি মঙ্গল, মীনের অধিপতি বৃহস্পতি, এর সঙ্গে তো মেষ রাশির ভালো সম্পর্ক। হ্যাঁ, অবশ্যই কিছুটা ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু পুরোটা ভালো সম্পর্ক নেই। এর জন্য অনেক কিছু দেখতে হয় যেটা আপনি বুঝতে পারবেন না, তাই আপনি এই দুটোকে অ্যাভয়েড করেই চলার চেষ্টা করুন। এরপরে দেখুন মেষ রাশির জন্য সব থেকে ভালো উপরত্ন কোনটি। উপরত্ন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, যখন কোনো মানুষ স্টোন পড়তে পারে না, গ্রহের জন্য দামি দামি রত্ন পড়তে পারে না, তখন তাদেরকে উপরত্ন পরে কাজ চালাতে হয় এবং উপরত্ন পরে কাজ হয়। তো সেই ক্ষেত্রে মেষ রাশির মানুষেরা যদি নিজের জীবনকে আরো সুন্দর করতে চায়, নিজের জীবনের সমস্যাগুলোকে যদি রিকভার করতে চায়, তাহলে পারে প্রথম যে উপরত্নটি এদের ক্ষেত্রে কাজ করে সেটি হচ্ছে টোপাজ। এটি হচ্ছে বৃহস্পতির উপরত্ন, এটি পোখরাজের বদলে পড়তে হয়। তাই মেষ রাশির মানুষরা যদি টোপাজ পড়ে তাহলে খুব তাড়াতাড়ি এদের কিন্তু পজিটিভ বিষয় দেখতে পাওয়া যায়। এবং দেখুন, মেষ রাশির মানুষদের মাথা গরমকে কেন্দ্র করে যদি শুধুমাত্র প্রতিকার করা হয় যে মেষ রাশির ছেলে হোক বা মেয়ে হোক এরকম মাথা গরম, কিন্তু এর জন্য অরিজিনাল রত্ন পড়তে পারছি না, উপরত্ন ধারণ করব, তাহলে ইটালিয়ান পলা এদের জন্য পড়তে হবে বা পড়লে ভালো কাজ দেয়। আসলে মেষ রাশির জন্য আসল রত্নটি হচ্ছে কি লাল পলা বা অক্সব্লাড পলা। ঠিক আছে, তো যদি এটা পড়তে না পারে তাহলে ইটালিয়ান পলা পড়া উচিত। এরপরে দেখুন মেষ রাশির মানুষদের জন্য শুভ মূল, আমরা মূল পড়ি না হাতের মধ্যে, তো শুভ মূল মেষ রাশির মানুষরা যদি নিজের জীবনকে রিকভার করতে চায়, নিজের জীবন থেকে অনেক সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে চায়, তাহলে মূল পড়তে হবে। মূল পড়তে হবে এই অনুষ্ঠানটি শুনে। কোন জ্যোতিষী আপনাকে কোন মূল পড়তে বলেছে এটা পরের কথা, কিন্তু এই অনুষ্ঠানটিকে শুনে মূলটা পড়ুন। দুটি মূল একসঙ্গে আপনাকে পড়তে হবে। যদি আপনি নিজের জীবনে অর্থনৈতিক উন্নতি করতে চান, যদি আপনার জীবনের মধ্যে সামাজিক উন্নতি করতে চান, যদি আপনি ভালো থাকতে চান, তাহলে দুটি মূল পড়ুন। আমি একটি অনুষ্ঠান করব মূল কারেন্টের মতো কাজ করবে কিভাবে, তবে আজকে সেটা তো নিয়ে বলবো না। আজকে এটুখানি বলবো যে মেষ রাশির মানুষরা যদি অনন্ত এবং বিল্ল এই দুটো মূলকে একসাথে পড়ে লাল সুতোর মধ্যে বেঁধে, তাহলে পারে কিন্তু অবশ্যই ভালো কাজ করে। যদি মূলটাকে মনে করা যাক অনন্ত আর বিল্লমূল, মঙ্গলবার দিনকে পড়া উচিত দুটো মিলে, এবং ধরুন সোমবার দিনকে মূলটাকে এনে গঙ্গা জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপরে সারা রাত্রির মূলটা ভিজে থাকবে। সকালবেলায় মঙ্গলবার দিনকে সকালবেলায় স্নান টান করে সামান্য পুজো টুজো করে আপনি মূলটা হাতের মধ্যে ডান হাতে ব্যবহার করবেন, মেয়েরা বাঁ হাতে করবে, এতে কিন্তু খুব ভালো কাজ পাবে। 15 দিন অন্তর অন্তর মূলটা চেঞ্জ করতে হবে। এবার দেখুন মেষ রাশির মানুষদের জন্য সব থেকে শুভ সংখ্যা, শুভ সংখ্যা কি কি, শুভ সংখ্যাটা আমরা কিভাবে ইউজ করব। শুভ সংখ্যাটা আমরা প্রথমে বলি শুভ সংখ্যা কোনটি। মেষ রাশির জন্য সব থেকে শুভ সংখ্যা হচ্ছে 3, 6, 9। এই তিনটি সংখ্যা হচ্ছে মেষ রাশির জন্য শুভ সংখ্যা। এবারে এই শুভ সংখ্যাটাকে কিভাবে আমরা ইউজ করব। শুভ সংখ্যাটাকে ইউজ করতে পারি যে আমি ধরুন একটা ফ্ল্যাট কিনছি, আমি তাহলে ফ্ল্যাটের মধ্যে 3, 6, 9 নাম্বারের যদি ফ্ল্যাট থাকে, আমি এটা ফ্ল্যাটটা আমার জন্য শুভ হবে। মনে করা যাক যে ফ্ল্যাটটা আমি পেয়েছি, কিন্তু সেই ফ্ল্যাটটার যাই নাম্বার হোক না কেন সেই নাম্বারের প্রথম সংখ্যাটা 3, 6 অথবা 9, তাহলেও আমার সুবিধা হবে। মানে ফ্ল্যাটের নাম্বার মনে করেন 35, একটা কথার কথা বলছি, কিন্তু ওই প্রথমের নাম্বারটা 3 ছিল, ফ্ল্যাটের নাম্বার মনে করা যাক 63, ঠিক আছে, তো প্রথমের নাম্বারটা 6 ছিল আর 3ও এখানে বলেছি, তাহলে 6 আর 3 দুটোই মিলে গেল। তো এরকম প্রথম সংখ্যাটাকে আমাকে দেখতে হবে ফ্ল্যাটের ক্ষেত্রে। আবার দেখুন এই সংখ্যাটা আমি আরেকটা জায়গায় ইউজ করব। এই সংখ্যাটা আমার যেহেতু শুভ সংখ্যা, তাই আমি যদি একটি শুধুমাত্র কাগজের মধ্যে লাল কালি দিয়ে 3, 6, 9 এই তিনটে খালি লাল কালি দিয়ে লিখে আমি যেই বালিশে শুই সেই বালিশের ভিতরে ঢুকিয়ে রাখি, এই সংখ্যাটা তবু আমাকে প্রভাব দেবে এবং আস্তে আস্তে আমার সমস্যাগুলো কমবে এবং মানসিক চিন্তা কিন্তু কমবে। এবার দেখুন মেষ রাশির জন্য সব থেকে শুভ দেবতা, মেষ রাশির জন্য সব থেকে শুভ দেবতা হনুমানজি। আমরা সবাই জানি মেষ রাশির মানুষরা যদি হনুমানজির পুজো করতে পারে, প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করতে পারে, মেষ রাশির মানুষরা কিন্তু অনেক উপকার পাবে। মেষ রাশির জন্য সব থেকে শুভ বার, মেষ রাশির জন্য সব থেকে শুভ বার হলো মঙ্গল এবং বৃহস্পতিবার। এই দুটি বার শুভ বার, এই দুটি বারেতে যদি শুভ কাজ করার জন্য এগিয়ে যায়, অর্থাৎ আপনি একটি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনি ধরুন একটা নতুন বাড়ির একটা কোথাও একটা জমি দেখতে যাচ্ছেন, আপনি একটা কোনো ভালো কাজ করতে যাচ্ছেন, ঠিক আছে, তা এই ডেট মানে এই বারটার মধ্যে যদি করেন
তাহলে সেটা পজিটিভ হওয়ার কথা, শুধু পূর্ণিমার মধ্যে এই পাঠটা দেখতে হবে। এবার দেখুন মেষ রাশির জন্য শুভ দান। হ্যাঁ, দান আমাদের শাস্ত্রে একটি প্রাচীন জায়গা থেকে চলে আসছে এবং প্রাচীন মুনি ঋষিরা বলেছে দান করতে। তো আপনি যদি মেষ রাশির মানুষ হন এবং আপনি যদি লাল বস্ত্র, মসুর ডাল, ইট, সিমেন্ট, লাল ফল এটা যদি আপনি দান করতে পারেন, এটার মধ্যে যে কোনো একটা দান করতে যদি পারেন, মঙ্গলবার দিনকে কোনো মন্দিরেতে বা গরিব মানুষকেও যদি দিতে পারেন, এটা কিন্তু আপনার অনেক সমস্যা থেকে আপনাকে রক্ষা করবে কোনো এক সময়, এবং বিপদ আপদ থেকে তো রক্ষা করবেই করবে। তাই অবশ্যই যদি সামর্থ্য থাকে দান করার চেষ্টা করুন, দান খুব ভালো জিনিস। এরপরে দেখুন মেষ রাশির জন্য তীর্থ ভ্রমণ করার সব থেকে সুন্দর দিশা, যেই দিশাতে তীর্থ ভ্রমণ করলে মেষ রাশির মানুষরা লাভ অবভিয়াসলি পাবে। তাহলে মেষ রাশির জন্য সব থেকে শুভ দিশা হচ্ছে নিজের বাড়ির দক্ষিণ দিক। নিজের বাড়ির দক্ষিণ দিকে কোনো তীর্থস্থান নেই মনে করা যাক, কিন্তু নিজের বাড়ির দক্ষিণ দিকে কোনো মন্দির আছে, সেটা ছোট হোক বড় হোক মন্দির আছে, আপনি যত তীর্থস্থান ঘুরে আসুন না কেন, ওই মন্দিরে গিয়ে আপনি কিন্তু একবার আপনার বাড়ির দক্ষিণ দিকে যে মন্দিরটি আছে ওই মন্দিরে একটা ভক্তি সহকারে ঠাকুরকে মালা পরান, ধূপ দিন, মোমবাতি জ্বালান, দেখুন আপনি বহু সমস্যার হাত থেকে রক্ষা করতে পারবেন। কারণ ওইটাই আপনার জন্য সব থেকে বড় তীর্থস্থান। আপনি যেখানে ঘুরে আসুন ওই মন্দিরটাই আপনাকে ফল দেবে। এবার দেখুন মেষ রাশির ভাগ্য উন্নতি করার বয়স। মেষ রাশি সাধারণভাবে 26 থেকে 28 বছরের মধ্যে নিজের ভাগ্যের উন্নতি করে বা নিজের ভাগ্যের মধ্যে একটা চেঞ্জ আসে। যদি 28 বছরে না হয় কোনো কারণে, তাহলে 31-32 সালের মধ্যে মেষ রাশির মানুষরা ভাগ্য উন্নতি করতে পারে। আর 31-32 যদি না হয়, বহু জায়গায় দেখতে পাওয়া গেছে 34 বছরে মেষ রাশির ভাগ্য পরিবর্তন হয়, 34-35 এই দুটো বছরের মধ্যে মেষ রাশির ভাগ্য পরিবর্তন হয়। আর 39 বছর বয়সে মেষ রাশির জীবনে একটি বিশেষ ঘটনা ঘটেই ঘটে। মেষ রাশির জন্য শুভ মন্ত্র, মেষ রাশির জন্য শুভ মন্ত্র হচ্ছে ওম হং হনুমন্তে নমঃ, ওম হং হনুমন্তে নমঃ। আর এছাড়াও মেষ রাশির জন্য কিন্তু ওম হুং হুং পূজায় নমঃ এই মন্ত্রটাও মেষ রাশির মানুষরা যদি প্রত্যেক দিন 28 বার করে পাঠ করতে পারে, দুর্দান্ত ফল পাবে। করে দেখুন, মন্ত্র একদিনে ফল দেয় না, 6 মাস করতে হবে, তারপরে রেজাল্ট পাবেনই পাবেন। আর মেষ রাশির জন্য সব থেকে শুভ রং হচ্ছে লাল রং। এই লাল রংটা যদি মেষ রাশির মানুষরা ব্যবহার করতে পারে, লাল রঙের রুমাল যদি নিজের পকেটে একটা সবসময় রেখে দিতে পারে, মেষ রাশির মানুষরা বহু সমস্যার হাত থেকে তো বাঁচবেই, এবং খুব তাড়াতাড়ি দুর্ঘটনা তো এদের জীবনে আসবে না, এবং দেখবেন সামাজিকভাবে সার্বিকভাবে এরা উন্নতি করতে পারে, অর্থনৈতিকভাবেও এরা উন্নতি করতে পারে। তো যাই হোক, অনুষ্ঠানটি কেমন লাগলো লিখে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনি যদি মেষ রাশির মানুষ হন তাহলে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে না খারাপ লেগেছে। ভালো লাগলেও বলবেন, লিখবেন যে হ্যাঁ দাদা আমার ভালো লেগেছে। আর অনুষ্ঠানটা যদি খারাপ লাগে আপনার, তবুও আপনি লিখবেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং যদি ভালো লেগে থাকে আপনার, তাহলে এইগুলো কিন্তু ডায়েরিতে লিখে রাখবেন, এগুলো কাজে লাগবে। কেমন করে ইউজ করতে হবে আমি ওটাকে বলে দিলাম। আর হ্যাঁ, মেষ রাশির জন্য একটা কথা বলা হয়নি, মেষ রাশির জন্য শুভ লটারি সংখ্যা, এটাও খুব গুরুত্বপূর্ণ। মেষ রাশির মানুষরা যদি লটারি খেলতে যায়, তাহলে শুভ লটারি সংখ্যা কোনটি? 10, 18, 12, 19, 21, 27, 33, 36, 42, 45, 63 এই যে নাম্বারটা বললাম, এই নাম্বারটা মেষ রাশির জন্য শুভ লটারি সংখ্যা। এবার দেখতে হবে এই নাম্বারটা কেমন করে ইউজ করব। আমি যখন লটারি কাটবো তখন লাস্টের দিক থেকে যে নাম্বার আছে, লাস্টের দিক থেকে যে নাম্বার, তার মধ্যে এই নাম্বারগুলো যেন থাকে। অর্থাৎ লাস্টের 2টি নাম্বারের মধ্যে এই 2টি নাম্বার যেন থাকে, লাস্টের 4টি নাম্বারের মধ্যে যদি এই 2টি নাম্বারই, মানে এই নাম্বারগুলো যেগুলো বললাম এই নাম্বারগুলো যদি থাকে, তাহলে আরো বেশি চান্স ক্রিয়েট হয়ে যাবে। মনে করা যাক আমি বললাম যে 10, 18, 12, 19, 21, 27, 33, 36, 42 মনে করা যাক। এবার ধরুন আপনি একটা লটারি খেলেছেন, আপনার লটারির লাস্ট নাম্বার 42 এবং তার সঙ্গে